আচ্ছা, ইন্টারনেটকে যদি একটা বিশাল পুরো পৃথিবী জোড়া একটা পোস্টাল সার্ভিসের সাথে তুলনা করা হয় কেমন হয়? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। ইন্টারনেটের একটা অদৃশ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশকে আমরা চিনব এই পোস্টাল সার্ভিসের মাধ্যমে। কখনো কি অবাক লাগে না যে কিভাবে কোনো সিনেমা বাফারিং ছাড়াই ল্যাপটপে দিব্যি চলে আসে? অথবা একটা ইমেল পাঠানোর পর একটা শব্দ এদিক ওদিক না হয়ে একদম ঠিকঠাকভাবে পৌঁছে যায়। ইন্টারনেটের এই বিশাল জটলার মধ্যে এটা হয় কিভাবে? ওয়েল, এই সব কিছুর পেছনের রহস্যটাই আজ আমরা জানব। তো এই যাত্রায় আমরা কি দেখব? প্রথমে আমরা উকি দেব ইন্টারনেটের সর্টিং অফিসে। তারপর দেখব ডিজিটাল রেজিস্টার্ড মেল আর পোস্টকার্ডের মধ্যে পার্থক্যটা কি। এরপর জানব একটা সিক্রেট হ্যান্ডশেকের কথা। দেখব কিভাবে ঠিকঠাক মেলবক্স খুঁজে পাওয়া যায়। আর সবশেষে কিভাবে ইন্টারনেট তার নিজের ট্রাফিক জ্যাম এড়িয়ে চলে। চলুন তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। আমরা এখন কথা বলবো ইন্টারনেটের সেই সর্টিং অফিসটা নিয়ে, মানে ট্রান্সপোর্ট লেয়ারকে নিয়ে। তো এই ট্রান্সপোর্ট লেয়ারটা আসলে কি? সোজা কথায় এটা হলো নেটওয়ার্কিং মডেলের এমন একটা লেয়ার যেটা দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে এন্ড টু এন্ড যোগাযোগটা সামলায়। মানে আমাদের ওই যে পোস্টাল সার্ভিসের উদাহরণটা, সেটার সেন্ট্রাল সর্টিং অফিস হলো এই ট্রান্সপোর্ট লেয়ার। এর কাজই হলো ডেটা যেন একদম ঠিকঠাক প্রোগ্রাম থেকে বের হয়ে ঠিকঠাক প্রোগ্রামে গিয়ে পৌঁছায় সেটা নিশ্চিত করা। এই ডিজিটাল সর্টিং অফিসের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। যেমন ধরুন প্রসেস টু প্রসেস ডেলিভারি, মানে একটা নির্দিষ্ট অ্যাপ থেকে আর একটা নির্দিষ্ট অ্যাপের ডেটা পৌঁছানো। আবার পুরো কানেকশনটা ম্যানেজ করা, ডেটা যেন নির্ভরযোগ্যভাবে কোনো ভুল ছাড়াই পৌঁছায় সেটা দেখা। আর হ্যাঁ, নেটওয়ার্কে যখন অনেক ভিড় বা কনজেশন হয় সেটাও সামলানো। ঠিক যেমন একটা পোস্ট অফিস প্যাকেজ ট্র্যাক করে আর চিঠির ফ্লো কন্ট্রোল করে। আচ্ছা, আমাদের এই ডিজিটাল পোস্টাল সার্ভিসে কিন্তু দুই ধরনের ডেলিভারি অপশন আছে। একটা হলো রেজিস্টার্ড মেইলের মতো, আর একটা পোস্টকার্ডের মতো। মানে একটাতে ভরসা বেশি আর একটাতে স্পিড বেশি। চলুন দেখি এই দুটো প্রোটোকল টিসিপি আর ইউডিপি কিভাবে কাজ করে। এখানে টিসিপি আর ইউডিপির মধ্যে পার্থক্যটা পরিষ্কার। টিসিপি মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল হলো রেজিস্টার্ড মেইলের মতো, কানেকশন তৈরি করে ডেটা পাঠায়, তাই এটা খুবই নির্ভরযোগ্য। ডেলিভারি একদম গ্যারান্টেড। তবে হ্যাঁ, একটু স্লো, তাই তো ফাইল ট্রান্সফার বা ইমেলের মতো জরুরি কাজে এটা ব্যবহার হয়। আর অন্যদিকে আছে ইউডিপি, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। এটা হলো পোস্টকার্ডের মতো, কোনো কানেকশনের বালাই নেই, স্রেফ ডেটা পাঠিয়ে দেয়। তাই এটা অনেক ফাস্ট, কিন্তু ডেলিভারির কোনো নিশ্চয়তা নেই। লাইভ স্ট্রিমিং বা অনলাইন গেমিংয়ের মতো জায়গায় যেখানে স্পিডটাই আসল, সেখানে ইউডিপি সেরা। এখন মনে প্রশ্ন আসতেই পারে, কোনো অ্যাপ্লিকেশন কেন নির্ভরযোগ্যতা ছেড়ে গতির পিছনে ছুটবে? ব্যাপারটা একটু ভাবুন। ধরুন একটা লাইভ ফুটবল ম্যাচ দেখছেন। যদি 1 সেকেন্ডের জন্য ছবিটা একটু আটকে যায় কিন্তু খেলা চলতেই থাকে, সেটা মেনে নেওয়া যায়, তাই না? কিন্তু যদি টিসিপি ব্যবহার করা হতো, তাহলে ওই 1 সেকেন্ডের ডেটা না পাওয়ার জন্য পুরো ভিডিওটা থেমে গিয়ে বাফার করতে শুরু করত। কোন অভিজ্ঞতাটা ভালো? ঠিক এই কারণে লাইভ স্ট্রিমিংয়ে ইউডিপি ব্যবহার হয়। একটু ডেটা হারালেও চলবে, কিন্তু গতি কমা চলবে না। টিসিপি যে এত নির্ভরযোগ্য তার একটা কারণ আছে। ডেটা পাঠানোর আগে সে একটা কানেকশন তৈরি করে নেয়। আর এই কানেকশন তৈরির প্রক্রিয়াটা বেশ মজার, অনেকটা একটা গোপন হ্যান্ডশেকের মতো। এই হ্যান্ডশেকটাকে বলে টিসিপি 3-ওয়ে হ্যান্ডশেক। পুরো ব্যাপারটা মাত্র 3 ধাপে হয়। প্রথম ধাপে সেন্ডার একটা SYN বা সিঙ্ক্রোনাইজ রিকোয়েস্ট পাঠায়, মানে সে বলছে আমি কথা বলতে চাই, তুমি রেডি? দ্বিতীয় ধাপে রিসিভার একটা SYN SAK বা সিঙ্ক্রোনাইজ অ্যাকনলেজমেন্ট পাঠায়, মানে সে উত্তর দেয় হ্যাঁ আমি রেডি এবং তুমিও কি রেডি? আর শেষ ধাপে সেন্ডার একটা ফাইনাল ACK বা অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দেয়, যার মানে হলো হ্যাঁ আমিও রেডি। ব্যাস, কানেকশন তৈরি। শুধু শুরুতেই নয়, সংযোগ শেষ করার সময়ও কিন্তু একটা নিয়ম আছে। এটাকে বলে 4-ওয়ে হ্যান্ডশেক। এটা অনেকটা ভদ্রভাবে ফোন রাখার মতো। এক পক্ষ যখন বলে আমার কথা শেষ, আমি লাইন কাটতে চাই, তখন অন্য পক্ষ উত্তর দেয় ঠিক আছে, তোমার রিকোয়েস্ট পেলাম। তারপর সেও বলে আমার দিক থেকেও সব শেষ, আমিও কাটতে চাই। সব শেষে প্রথম পক্ষ জানায় ওকে, কনফার্মড। এভাবে দুপক্ষই নিশ্চিত হয়ে সংযোগটা বন্ধ করে। এতে কোনো ডেটা মাঝপথে হারিয়ে যাওয়ার ভয় থাকে না। আচ্ছা, একটা কম্পিউটারে তো একই সাথে অনেক কিছু চলতে পারে। ব্রাউজার, মিউজিক অ্যাপ, ইমেল ক্লায়েন্ট, সবই তো ইন্টারনেট ব্যবহার করছে। তাহলে ইন্টারনেটের ডেটা ঠিকঠাক অ্যাপ্লিকেশনের কাছে পৌঁছায় কিভাবে? এখানেই আসে পোর্ট অ্যাড্রেসিংয়ের ধারণা।
পোর্ট অ্যাড্রেসিং ব্যাপারটা কি? এটা হলো একটা নিউমেরিক অ্যাড্রেস যা একটা কম্পিউটারের ভেতরের কোনো নির্দিষ্ট অ্যাপ্লিকেশনকে চেনে। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন আপনার কম্পিউটারের আইপি অ্যাড্রেস হলো একটা বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ঠিকানা, কিন্তু সেই বিল্ডিংয়ের কোন ফ্ল্যাটে চিঠিটা যাবে, 10 তলার বি ফ্ল্যাটে নাকি 5 তলার সি ফ্ল্যাটে? এই ফ্ল্যাট নম্বরটাই হলো পোর্ট নম্বর। এটা নিশ্চিত করে যে ডেটাটা ঠিক ক্রোম, নেটফ্লিক্স বা অন্য কোনো নির্দিষ্ট প্রোগ্রামের কাছেই পৌঁছাবে। আমরা ডেটা ডেলিভারি বুঝলাম, সঠিক অ্যাপ্লিকেশন খুঁজে বের করাও বুঝলাম, কিন্তু একটা বড় সমস্যা তো রয়েই গেছে। কি হবে যদি ইন্টারনেটে বিশাল ট্রাফিক জ্যাম লেগে যায়? চলুন এবার ডিজিটাল গ্রিডলক আর সেটা এড়ানোর কিছু দারুণ কৌশল নিয়ে কথা বলা যাক। ব্যাপারটা ভাবুন তো একবার, ঈদের আগে পোস্ট অফিসে যেমন চাপ থাকে, সবাই যদি একসাথে ইন্টারনেটে প্যাকেজ মানে ডেটা পাঠাতে শুরু করে, তাহলে কি হবে? পুরো সিস্টেমটাই তো বসে পড়বে। ইন্টারনেটেও ঠিক এই ঘটনাই ঘটতে পারে, আর এই অবস্থাকেই বলে কনজেশন বা নেটওয়ার্ক জ্যাম। এই জ্যাম সামলানোর একটা জনপ্রিয় উপায় হল লিকি বাকেট অ্যালগরিদম। নামটা শুনে কিছুটা আন্দাজ করা যায়, তাই না? ভাবুন, আপনার কাছে একটা ফুটো বালতি আছে। আপনি বালতিতে যত জোরেই পানি ঢালুন না কেন, ফুটো দিয়ে কিন্তু একটা নির্দিষ্ট স্থির গতিতেই পানি বেরোবে। ঠিক এভাবেই নেটওয়ার্কে ডেটা যতই হুটহাট করে আসুক না কেন, এই অ্যালগরিদম সেটাকে একটা মসৃণ আর নিয়মিত প্রবাহে পরিণত করে। ফলে হঠাৎ করে নেটওয়ার্কে চাপ পড়ে না। আরেকটা পদ্ধতি হল টোকেন বাকেট অ্যালগরিদম, যেটা লিকি বাকেটের চেয়ে একটু বেশি স্মার্ট। এখানে একটা বালতিতে টোকেন জমা হতে থাকে একটা নির্দিষ্ট হারে। ডেটা পাঠাতে হলে বালতি থেকে একটা টোকেন খরচ করতে হয়। এর সুবিধাটা কি? যদি কিছুক্ষণের জন্য ডেটা কম আসে, তাহলে বালতিতে টোকেন জমতে থাকে। পরে যখন হঠাৎ করে অনেক ডেটা পাঠানোর দরকার হয়, তখন জমানো টোকেনগুলো ব্যবহার করে একবারে অনেক ডেটা পাঠিয়ে দেওয়া যায়। মানে এটা হঠাৎ আসা ডেটার বার্স্টকে ভালোভাবে সামলাতে পারে। তো আজকের আলোচনা আমরা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে। সামনে তো আরও কোটি কোটি নতুন ডিভাইস, এআই সিস্টেম সবই ইন্টারনেটে যুক্ত হবে। তখন এই যে ডিজিটাল ট্রাফিকের সুনামি আসবে, সেটা সামলানোর জন্য আমাদের নতুন কি ভাবতে হবে? কি হতে পারে এর পরের যুগান্তকারী সমাধান? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?